শুভ বিবর আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে সুধা যখন জুম্পাকে কাজ শিখাচ্ছিল এমন সময় সেখানে তেজ এসে সুধাকে হাত ধরে টেনে নিয়ে বলে, সুধা আসো, দরকার আছে। আর এদিকে জুম্পা যখন কাজ করছিল তখন ঝিনুক বলছে, জুম্পা থামলে চলবে না, তাড়াতাড়ি শুরু করো, জুম্পা জুম্পা। এদিকে সুধা বলছে, তেজ আমাকে ছাড়ো, আমার হাতে সাবান লেগে আছে আর তুমি আমাকে এইভাবে। তখন তেজ বলছে, সকাল থেকে আমি দেখছি তুমি আমাকে ইগনোর করছো কেন সুধা। এরপর সুধা বলছে, তেজ আমার ওদিকে অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। তখন তেজ বলছে, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি না। তারপর সুধা বলছে, আমার ক্ষমা করা কিংবা না করাই কি এসে যায় তেজ, তুমি যদি আমাকে একটু ভরসা করতে, বিশ্বাস করতে, তাহলে সমুদ্রর ঝিনুকের জীবনটা অন্যরকম হতো। এভাবে দুটো ভালোবাসার মানুষকে এভাবে আলাদা হয়ে যেতে হতো না। ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখেও তাকে কাছে না পাওয়ার কষ্টটা কাউকেই পেতে হতো না তেজ। আর এখন তুমি তাকিয়ে দেখো তো ওদের দিকে। আর এদিকে সমুদ্র ঝিনুককে হাসতে দেখে বলে, তোমাকে আমি সবসময় হাসি খুশি দেখতে চেয়েছি ঝিনুক। এরপর সুধা বলছে, তেজ আমি ঝিনুককে চিনি, ও হাসিমুখী আছে শুধুমাত্র যাতে আমরা কষ্ট না পাই, সেই জন্যে। ওর মনের মধ্যে যে কি হচ্ছে সেটা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না। আর সমুদ্র, ও তো নিজের পরিবারের জন্য নিজের জীবনটাও শেষ করতেও রাজি হয়েছিল। আর আসল অপরাধী কিন্তু আমরাই তেজ, আর আমরাই দুজন মানুষের ভালোবাসাকে হেরে যেতে দিলাম। এভাবে দুজন ভালোবাসার মানুষকে দূরে করে দিলাম। এটা হয়তো তুমি মেনে নিতে পারছো তেজ, কিন্তু আমি পারছি না তেজ। তখন তেজ বলছে, এটা কি বলছো সুধা? সুধা আমি জানি তুমি ঝিনুক আর সমুদ্রের জন্য সব করতে পারো, আর আমিও পারি। সুধা তুমি বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি, তুমি এটা বুঝতে পারছো না কেন? এরপর তেজ বলছে, যাকে যেটা বলার জন্য তোমার কাছে এলাম। আমাদের তেজ বেকারির 75 বছরের সেলিব্রেশনের জন্য আজকে বাড়িতে একটা মিটিং আছে। একজন খুব বড় নতুন ইনভেস্টার আসছে আমাদের বাড়িতে। উনি যদি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে বিভিন্ন বড় শহরে আমরা আমাদের ফ্যাক্টরি সেট আপ করতে পারবো। আমাদের ব্যবসা প্রায় 3 গুণ হয়ে যাবে। আর আমি চাই এই ইভেন্টের দায়িত্ব সুধা ম্যারেজ ব্যুরো নেক। তাই মিটিং এ তোমাকে থাকতে হবে। এখন বাড়ির যা পরিস্থিতি, ঝিনুকের সাথে যা যা হয়েছে, আশা করি সেটা আজ আমাদের ব্যবসার উপর পড়বে না। তেজ আরো বলছে, মিটিং এর সময় ওয়েট করবো, তুমি চলে এসো। এই বলে তেজ এখান থেকে চলে গেল। আর এদিকে জ্যোৎস্না বলছে, ফোনটা কেন ধরছেন না উনি? আমাদের তো ভোরবেলা বেরোনোর কথা ছিল, এতটা বেলা হয়ে গেল, না উনি এলেন না ফোনটা ধরছেন, কোনো আক্কেল নাই নাকি? আরেকবার ফোন করি তো। আর এদিকে ইন্সপেক্টর আশুতোষ তার স্টাফকে বলছে, এই তোমাদের ব্যাপারটা কি? ইনভেস্টিগেশন ওদিকে এগুচ্ছে না কেন? হ্যাঁ, কেন এগুচ্ছে না? তুমি জানো তো ওটা কলকাতার ব্যস্ততম জায়গা। আর তোমার কোনো ধারণা আছে রোজ হাজার হাজার মানুষের যাতায়াত হচ্ছে ওখানে, আর 2টা মেয়ে মিসিং হয়ে গেল, আর লাস্ট কি কোনো একটা গাড়িতে উঠতে দেখা গেছে, তারপরে কোনো খবর নেই। চারিদিকে পুলিশ পোস্টিং আছে, সিসিটিভি ফুটেজও আছে, ট্রেস করাচ্ছ না কেন গাড়িটাকে? তখন কনস্টেবল বলছে, খোঁজ করছিলাম স্যার, কিন্তু গাড়িটা যার নামে আছে সেই গাড়ির মালিক তো মৃত, এই দেখুন স্যার। এমন সময় আশুতোষ দেখতে পেল যে জ্যোৎস্না ওকে কল করেছে। তখন জ্যোৎস্নার কলটা আশুতোষ কেটে দেয়। আর এদিকে জ্যোৎস্না বলছে, ফোনটা কেটে দিল? আর ফোনটা কেটে দিল কেন? কি আশ্চর্য, উনি আসছেনও না, ফোনও ধরছে না, ফোন কেটে দিচ্ছে। না না, আমি এভাবে এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে পারবো না, আমাকে থানাতেই যেতে হবে। উনি যদি আমাকে ছেলে মানুষ ভাবে সান্ত্বনা দিয়ে থাকেন তাহলে ভুল করছেন, আর আমি এক্ষুনি বেরোবো। জ্যোৎস্না যখন চলে যায় তার পেছন পেছন সুধা বলে, দিদি দিদি কোথায় যাচ্ছ? আর বলছে, দিদি কোথায় গেল? আর দিদিকে এমন অস্থির দেখাচ্ছে কেন? না না, আমি একবার দিদির সাথে গিয়ে কথা বলি। এমন সময় মেজুমা এসে বলে, সুধা মেয়েটাকে একা ছেড়ে দে মা, মেয়েটা হয়তো সত্যি নিজের মধ্যে নেই। তখন সুধা বলছে, কি বলছো মেজুমা? দিদির কি হয়েছে বলো তো আমায়। আর এদিকে ইন্সপেক্টর আশুতোষ বলছে, এর পেছনে কে আছে বা কারা আছে সব আমাকে জানতে হবে, বুঝেছো? এমন সময় ফোনটে এসে বলে, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, ঠিক সময় এসে গেছো, আর তোমার ডিউটি জয়েন করার সময় হয়ে গেছে। তখন ফোনটে বলছে, ইয়েস স্যার, কি করতে হবে বলুন। এরপর ইন্সপেক্টর আশুতোষ তুহিনার ফটো ফোনটাকে দেখিয়ে বলে, চেনো তো? তখন ফোনটে বলে, স্যার এটা তো। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে, তুহিনা সার্থক চ্যাটার্জির ডানা হাত আর বান্ধবী, মানে সবচেয়ে কাছের লোক বলতে পারো। তখন ফোনটে বলছে, কিন্তু উনার তো শাস্তি হয়েছে স্যার। তারপর আশুতোষ বলছে, হয়েছিল, কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে ওডোকে ছেড়ে দিয়েছে, আর আজকেই ছাড়া পেয়েছে। আর আমি নিশ্চিন্ত ও কিন্তু চুপ করে বসে থাকবে না। ও আর সার্থক চ্যাটার্জি কোনো একটা বেশ বড় চক্রের সাথে জড়িয়ে আছে, আর সেটা অবধি পৌঁছতে এখন তুমি আমাদেরকে সাহায্য করবে। তখন ফোনটে বলছে, কি করব বলুন স্যার। তারপর আশুতোষ বলছে, তুমি তুহিনার উপর নজর রাখবে, আর ও কোথায় যাচ্ছে, কি করছে, আর সাথে দেখা করছে, আমার সব খবর চাই। আর পুরো মিশনটা জুড়ে অশ্মি থাকবে তোমার সাথে, ঠিক আছে? এরপর আশুতোষ অশ্মিকে ডেকে বলে, অশ্মি একবার এদিকে আসো। অশ্মি আসার পরে আশুতোষ বলছে, ফোনটাকে একটু বুঝিয়ে দাও। এরপর ফোনটে বলছে,
স্যার, এবার আমি প্রমাণ করে দেখাবো এই ফন্টে অপরাধীর থেকে অপরাধীর ধরার চাবিকাঠি হয়ে দেখাবে। স্যার, পর ফন্টে সেখান থেকে চলে গেল। এমন সময় জোৎস্না এসে বলে, অফিসার, আমি তো আপনাকে ফোন করছি, আপনি ফোনটাও রিসিভ করতে পারছেন না। আমাদের তো আজ ভোরে নদিয়া যাওয়ার কথা ছিল, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। এখন আপনি কি করছেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন? তখন আশুতোষ বলছে, ম্যাডাম, আমি জানি আমাদের যাওয়ার কথা ছিল, বাট আই এম সরি, আমার একটা খুব জরুরি কাজ এসে পড়ে। তখন জোৎস্না বলে, ও, আমার কাজটা জরুরি নয়। আর আপনি কি বলতে চাইছেন? না না না, লাস্ট এক সপ্তাহ ধরে আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না, আর জানি না কোথায় আছে। আর আপনি বলেছিলেন আমাকে খুঁজতে হেল্প করবেন। ওকে, প্লিজ, এটা আপনার ডিউটির মধ্যে পড়ে। আপনি কেন বুঝতে পারছেন না? আমার হাজবেন্ডকে খুঁজে দেওয়াটা আপনার ডিউটির মধ্যে পড়ে। আই এম রিয়েলি সরি, এটা আপনাকে বোঝাতে হচ্ছে। এরপর আশুতোষ বলছে, ম্যাডাম মাফ করবেন, একটা কথা বলছি, আপনার হাজবেন্ডকে খোঁজাটা খালি আমার ডিউটি না। এই শহরে না তার থেকে অনেক বড় বড় ক্রাইম হচ্ছে, অনেক বেশি। মেয়ে পাচার হচ্ছে, মানুষ মরছে, পুরো শহরটাই আন্ডার থ্রেট, বর্ডারে অ্যালার্ট জারি আছে, জানেন? আরও বলছে, দেখুন, আপনার হাজবেন্ডকে পাওয়া যাচ্ছে না, আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটা নিয়ে যে সবাই মেতে থাকবে এটা কিন্তু নয়। আর পুলিশ ফোর্সটাও আপনার ব্যক্তিগত প্রয়োজন স্বার্থ মেটাতে তৈরি হয়নি। আশুতোষের মুখে এই কথাটা শুনে জোৎস্না চেয়ারে বসে কাঁদতে থাকে। তারপর আশুতোষ জোৎস্নাকে কাঁদতে দেখে বলছে, ম্যাডাম, আই এম সরি, আমি এভাবে বলতে চাইনি। আরও আশুতোষ বলছে, ম্যাডাম দেখুন, এভাবে কাঁদবেন না, আমি নিশ্চয়ই যাব আপনার হাজবেন্ডকে খুঁজতে, আর একটু জলটা খেয়ে নেন আপাতত। এমন সময় আশুতোষের একটা কল আসে। এরপর আশুতোষ ফোনে বলছে, ও, গাড়ির খোঁজ পাওয়া গেছে, ওয়াও, দাঁড়াও আমি আসছি। তারপর আশুতোষ জোৎস্নাকে বলছে, ম্যাডাম, আমি আপনার হাজবেন্ডকে খুঁজতে যাব, আমায় শুধু একটু সময় দিন, আমি জাস্ট যাব আর পাক্কা চলে আসবো, এসে আমরা বেরোবো। এদিকে সুধা বলছে, কি বলছো মেজুমা, এত কিছু হয়ে গেছে, জামাইবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি নিখোঁজ, আর আমাকে কেউ জানায়নি পর্যন্ত। তখন মেজুমা বলল, কি করে জানাবো, বাড়িতে একটার পর একটা অশান্তি লেগেই আছে, বলার সুযোগ পাইনি রে মা। তখন সুধা বলছে, এত বড় লড়াই একটা দিদি একা লড়ছে, অথচ দিদির এ সময় তাতে রেস্ট করার কথা, খুশি থাকার কথা। তখন মেজমা বলছে, সত্যি জানি না ভগবান মেয়েটার কপালে কি লেগেছে, এতগুলো বছর বাদে উজ্জ্বলের সাথে শুধু সবটা ঠিক হলো, আর দেখো এখনই উজ্জ্বল নিখোঁজ হয়ে গেল। আসলে কি জানো সুধা, আসলে সুধা জানো, বাড়িতে কিছুই ভালো হচ্ছে না, আর তোমার মেজকা, উনি তো নিজেকে ছাড়া কাউকে নিয়ে ভাবেনিন না। বাড়ির এই পরিস্থিতি, তার মধ্যে উনি জেদ করছেন যে সমুদ্রের বউ ভাত করতে। তুমি এখন বলো তো আমি কি করে সবটা করি? তখন সুধা বলছে, মেজমা তুমি একদম চিন্তা করো না, দিদির এই লড়াইয়ে আমি দিদিকে একা ছাড়বো না, আমিও থাকবো দিদির পাশে। আমি কথা দিচ্ছি, জামাইবাবুকে যে করেই হোক আমি খুঁজে আনবই, কোনো না কোনো খোঁজ ঠিক আনবই। দেখো, আমি যাই দিদিকে নিয়ে আসি, আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি দিদিকে নিয়ে ফিরছি তুমি কাউকে কিচ্ছু বলবে না, বুঝতে পেরেছো? আমি আসছি, হ্যাঁ। এ বলে সুধা এখান থেকে চলে গেল। এর অন্যদিকে ফন্টে যখন থানায় থেকে বেরিয়ে যাবে, এমন সময় সেখানে দোয়েল এসে বলে, ফন্টেদা, তুমি এইভাবে এখানে থানায় কি করছো? তারপর ফন্টে বলছে, আমি তো এখানে কাজে এসেছিলাম। তারপর দোয়েল বলছে, কাজে এসেছিলে নাকি হাজিরা দিতে এসেছো? দোয়েল আরো বলছে, তুমি এত কিছুর পরে শুধরালে না, বলো। তখন ফন্টে মনে মনে বলছে, এই ফন্টে আগের মতন নেই দোয়েল, আমি যে ভুল পথ ছেড়ে কবেই চলে এসেছি, আমি তো সেটাকে তোমাকে জানাতেও পারবো না। এরপর দোয়েল বলছে, তুমি আবার এসব তুলাবাজি শুরু করেছো? আমি তোমাকে এতবার করে বলেছিলাম নিজে সৎ পথে চলো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো না। তুমি একবার ভেবে দেখো, তুমি যদি সৎ পথে চলো তাহলে তুমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, অন্তত তোমাকে বারবার থানার সামনে এসে হাজির হতে হবে না। ফন্টেদা, একটা চাকরি পাওয়া খুব কঠিন, আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ নয়, আর তাছাড়া তোমার তো শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা কোনোটাই নেই, তাই তোমার মনে প্রশ্ন জাগছে তো, কে তোমাকে কাজ দেবে? কোনো কাজে ছোট নয় ফন্টেদা, তোমার মনে নেই সুধাদি এত বড় বসুমল্লিক বাড়ির বউ হয়েও বাজারে দোকান দিয়েছিল, তাতে কিন্তু সুধাদির সম্মান বেড়েছে বরঞ্চ কমেনি। তাই তুমি যদি চাও সামনের গ্যারেজে তোমার জন্য কাজের একটা কথা বলতে পারি। তারপর ফন্টে বলছে, তার কোনো প্রয়োজন নেই। আর এদিকে মহিলা কনস্টেবল এসে জ্যোৎস্নাকে জিজ্ঞাসা করছে, ম্যাডাম একটু চা দিই, মিষ্টি দিই? তখন জ্যোৎস্না বলছে, না আমি কিছু খাবো না। তারপর পুলিশ কনস্টেবল বলছে, অনেকক্ষণ ধরে বসে আছেন। তখন জ্যোৎস্না বলছে, প্লিজ আমি কিচ্ছু খাবো না, আমি শুধু চাই নদিয়া পৌঁছতে, বাস। তখন মহিলা কনস্টেবল বলছে, ঠিক আছে, আমি স্যারকে বলছি, এই বলে সেখান থেকে চলে গেল। তখন জ্যোৎস্না অফিসার আশুতোষের কথা মনে পড়ে। অফিসারের আশুতোষ বলেছিল, দেখুন উজ্জ্বলবাবুর অ্যাকাউন্ট ট্রানজাকশনে যেটা বলছে উনি নদিয়ার একটা প্রাইভেট ব্যাংকে কোনো এক মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। তখন জ্যোৎস্না বলছে, হতে পারে উনি উজ্জ্বলের ক্লায়েন্ট, উনি ওখানকার একজন টিচার। তারপর জ্যোৎস্না
থানায় উজ্জ্বলের ফাইল খুঁজতে লাগলো। এরপর জ্যোৎস্না উজ্জ্বলের ফাইল নিয়ে থানায় থেকে বেরিয়ে পড়ছিল। তখন কনস্টেবল বলছে, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? তখন জ্যোৎস্না বলছে, স্যারকে বলে দেবেন আমি নদিয়া যাচ্ছি। এই বলে জ্যোৎস্না সেখান থেকে বেরিয়ে গেল। আর এদিকে চিরকুট ঝিনুককে বলছে, ঝিনুক বৌদি এদিকে দেখে যাও, দারুণ হয়েছে। আর এদিকে জুম্পা বলছে, ও মাগো কি স্পেনিং। তখন তরিদা জুম্পাকে বলছে, এই জুম্পা বলছি যে আরো জোরে চিৎকার করো, তাহলে কাজ থেকে মুক্তি পাবে। এরপর জুম্পা জুড়ে জুড়ে বলছে, ও মাগো কি স্পেনিং। তখন তরিদা বলছে, এই জুম্পা কোমরে টান লেগেছে, উঠো আস্তে আস্তে উঠো। এরপর তরিদা ঝিনুককে বলছে, এই ঝিনুক দেখেছো তোমরা ঠিক কি করেছো দেখো, এইটুকু একটা বাচ্চা মেয়ে আর এতটা কাজ দিয়ে দিয়েছো, তার উপরে ওর তো কোমর ব্যথা করছে, ওর বাবা মাকে কি জবাব দেব বলো তো? আর শুনো, যদি জানতে পারে পুলিশ ওকে এভাবে খাটানো হচ্ছে, বাড়িতে কিন্তু পুলিশ আসবে বলে দিলাম কিন্তু। এরপর তরিতা জুম্পাকে বলছে, খুব ব্যথা করছে না রে? তখন জুম্পা বলছে, হ্যাঁ দিদি, মাই হ্যান্ড, মাই লেগস এন্ড কোমর এভরিথিং ইজ পেনিং। এই কথাটা শুনে ঝিনুক বলছে, বাবা এই কটা বাসন মেজে তোমার কোমর একেবারে বেঁকে গেল? হ্যাঁ, তাহলে এত বড় সংসারের দায়িত্ব নেবে কিভাবে শুনি? তখন তরিতা বলছে, ওটা ওই বুঝবে ঝিনুক, তোমাকে ভাবতে হবে না। তখন ঝিনুক বলছে, আমাকে ভাবতে হবে না তো? তাহলে তুমি ওর জায়গায় তুমি বাসন মেজে দাও। ঝিনুকের মুখে এই কথাটা শুনে তরিতা বলছে, কি? এরপর চিরকুট বলছে, আরে তরিতা বৌদি, তোমার বাসন মাজা যদি আমি শুট করি ঝুমঝুম ঝুম্পা বৌদি চ্যানেলে ফলোয়ার্স ডাবল হয়ে যাবে। তখন তরিতা চিরকুটের কানে ধরে বলে, এই আমার ফলোয়ার্স বাড়িয়ে কোনো লাভ নেই, তাছাড়া আমি কেন বাসন মাজবো? আর ঠাম্মি তো ওকে শাস্তি দিয়েছে, এখন ওর বাসন যদি আমি মেজে দিই তাহলে ঠাম্মি তো আমাকে শাস্তি দেবে। আর এক মিনিট ঝিনুক, তুমি এত কথা বলার কে শুনি? সেটা তো আমি বুঝতে পারছি না, কে হও এই বাড়ির তুমি? আছো তো এই বাড়ির আশ্রিতা হয়ে। তখন জুম্পা ঝিনুকের হাত ধরে বলছে, এই তুমি তো হচ্ছ একটা হোমলেস ডগ, এই বাড়ির একটা পেট ডগ, নট আপন কেউ, অনলি ঘরের ঘেউ ঘেউ। জুম্পার মুখে এই কথাটা শুনে ঝিনুক বলছে, কি বললে তুমি? এত বড় সাহস, তুমি আমাকে ডগ বললে? তখন চিরকুট বলছে, তোমায় ডগ বলল ঝিনুক বৌদি, তাহলে দেখিয়ে দাও ডগরা কি করে। এরপর ঝিনুক বলছে, দেখিয়ে দিই ডগরা কেমন করে। ভাও ভাও করা শুরু করছে তখন ঝিনুক। এরপর সেই জায়গায় ছুটাছুটি লেগে গেল। এমন সময় ঝিনুক পরে যাচ্ছিল, তখন সমুদ্র ঝিনুককে ধরে ফেলে, আর সেটা চিরকুট ভিডিও করে নেয় আর বলে, একে বলে পারফেক্ট প্রেম। এর অন্যদিকে জ্যোৎস্না গাড়ির জন্য ওয়েট করছে বাস স্ট্যান্ডে যাবে বলে, কেননা সে নদিয়ায় যাবে। এরপর সেখানে একজন বাইক নিয়ে এসে বলে, আপনি কি কোথাও যাবেন? তখন জ্যোৎস্না বলছে, হ্যাঁ দাদা, সামনে বাস স্ট্যান্ড আছে না, ওখানে নামিয়ে দিলেই চলবে, তারপর আমি বাস ধরে নদিয়ায় যাব। তখন বাইকওয়ালা বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আর এদিকে বাড়িতে মিটিং এর জন্য সবাই সুধার জন্য অপেক্ষা করছে। তখন ইনভেস্টররা বলছে, কি হলো মিস্টার তেজ, আপনি যে বলেছিলেন যে আপনার ওয়াইফ মিটিং এ থাকবেন, কোথায় তিনি? তখন মেজকা বলছে, সে কোথায় কখন থাকে সেটা কি আর কেউ বলতে পারে? কাউকে কিছু জানিয়ে গেছে বলে হালকা প্রয়োজন মনে করে না। তখন ঠাম্মি বলছে, সুধা চলে আসবে, চিন্তা নেই। এরপর তেজের বাবা তেজকে বলছে, তেজ তুই একটা ফোন করে দেখ না। তারপর তেজ ফোন করছে আর বলছে, কিছু না জানিয়ে চলে গেল, কে জানি কোথায় গেছে, আর ফোনটা ধরছে না কেন। এরপর জ্যোৎস্না বলছে, থামান কিন্তু, আমি কিন্তু নেমে যাব, কিন্তু বাইকওয়ালা বাইকটা থামাচ্ছে না। তখন জ্যোৎস্না মনে মনে বলছে, ঠাকুর আমি কি করব এখন আমি? আর এই লোকটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে। এখন তো এই বাইক থেকে নেমে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এমন সময় সেখানে সুধা এসে পৌঁছয়। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।